ইরাকে চলমান রাজনৈতিক অস্থিরতা জঙ্গিবাদকে আরো উস্কে দিতে পারে হুঁশিয়ারি আবাদের। তিকরিতে আইএসের শীর্ষ এক নেতা নিহত। সিরিয়ায় আইএসের দখল করা একটি হাসপাতাল সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে। বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগে সৌদি, তুরস্ক ও কাতারের বিরুদ্ধে জাতিসংঘে আসাদ সরকারের চিঠি। আঙ্কারা ইইউ চুক্তি কার্যকরের ফলে কমেছে সাগর পাড়ি দিয়ে শরণার্থীদের গ্রিসে প্রবেশের সংখ্যা, তবে মতবিরোধ থাকায় চুক্তির ভবিষ্যৎ নিয়ে সংশয়। এবং নিউ ইয়র্কে বর্ণবিদ্বেষী অপরাধ প্রবণতা কমে আসার দাবি পুলিশের। প্রবাসী বাঙালি কমিউনিটির যে কোনো সমস্যা সমাধানে পাশে থাকার অঙ্গীকার। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। ইরাকে চলমান রাজনৈতিক অস্থিরতা জঙ্গিবাদকে আরো উস্কে দিতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। সংকটকালীন সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে তিকরিতে আইএসের এক শীর্ষস্থানীয় নেতাকে হত্যা করেছে বলে দাবি করেছে ইরাকি কুর্দি বাহিনী। এরই মধ্যে আইএস জঙ্গিরা ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে রাসায়নিক মারণাস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। গেল কয়েক মাস ধরেই আন্দোলন বিক্ষোভে উত্তাল ইরাকের রাজধানী বাগদাদ। দুর্নীতিবাজ মন্ত্রী বিরোধী আন্দোলন শেষমেশ সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। মন্ত্রী পরিষদে কয়েক দফা রদবদল করে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি, কিন্তু তারপরও জঙ্গিদের বিরুদ্ধে লড়তে থাকা দেশটির রাজনৈতিক অস্থিরতা আর সংকট কাটেনি। এ অবস্থায় শনিবার প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এক টেলিভিশন ভাষণে সংকটকালে দেশবাসীকে এক হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি আরো বলেন, রাজনৈতিক অস্থিরতা সন্ত্রাসী ও জঙ্গিদের আরো সুযোগ তৈরি করে দিতে পারে। জঙ্গিদের বিরুদ্ধে লড়াইরত সেনাদের মনোবল ভেঙে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি। চলতি মাসে বাগদাদে আইএসের বেশ কয়েকটি হামলায় 200-রও বেশি বেসামরিক নাগরিক নিহতের পর আন্দোলনকারীরা সরকার নিরাপত্তা দিতে পারছে না বলে বিক্ষোভ করে। এদিকে আইএস জঙ্গিরা কুর্দিদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে আবারও অভিযোগ উঠেছে। উত্তরাঞ্চলে আইএসের ক্লোরিন গ্যাস সমৃদ্ধ রকেট হামলায় 14 কুর্দি যোদ্ধা আহত হয়েছে। গেল 9 মে কুর্দি সূত্রগুলো জানায়, কিরকুক প্রদেশের বশির গ্রামে তাদের বিরুদ্ধে ক্লোরিন গ্যাস ব্যবহার করেছে আইএস। এর আগে গেল মার্চ মাসে কিরকুকে 2 দফা রাসায়নিক অস্ত্রের হামলায় এক শিশু নিহত ও 100-রও বেশি কুর্দি সেনা আহত হন। কুর্দি বাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিটির সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে, উত্তরাঞ্চলীয় তেল সমৃদ্ধ কিরকুকে কুর্দিদের অভিযানে আইএসের শীর্ষস্থানীয় নেতা আলী সালমান নিহত হয়েছে। কুর্দি কর্মকর্তাদের দাবি, 2014 সালে তিকরিতের আল আলমে অবস্থিত ক্যাম্প স্পেসার সেনা ঘাঁটিতে সংগঠিত হত্যাযজ্ঞে নেতৃত্ব দানকারীদের মধ্যে অন্যতম আলী। ওই বছর 14 জুন সাবেক মার্কিন ঘাঁটি ক্যাম্প স্পেসারে হামলা চালিয়ে 1500-রও বেশি ইরাকি সেনা সদস্যকে হত্যা করে আইএস। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। এদিকে ইরাকের বাগদাদে একটি গ্যাস প্লান্টে আত্মঘাতী হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন। রোববার সকালের দিকে বাগদাদের উত্তরাঞ্চলে তাজি এলাকার গ্যাস প্লান্টের প্রবেশপথে গাড়ি বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। স্থানীয় কর্মকর্তারা জানান, অন্তত 6 জন হামলাকারী শরীরে বিস্ফোরক বেঁধে এই হামলা চালায়। এখনো পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও স্থানীয় প্রশাসন আইএসকে দায়ী করছে। মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে ইরাকের মসুলে আইএস জঙ্গিরা 11 জনকে হত্যা করেছে বলে গণমাধ্যমে জানিয়েছেন কুর্দি কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, মসুলে নিজেদের সামরিক কার্যালয়ের বাইরে প্রকাশ্যে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়। সম্প্রতি দখল করে রাখা কিরকুকে ছেড়ে চলে যেতে চাইলে একই পরিবারের 5 সদস্যকে জীবন্ত পুড়িয়ে মারে আইএস। এর আগে গেল এপ্রিলে আইএস সদস্যদের বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় 250 নারীকে জঙ্গিরা প্রকাশ্যে হত্যা করে বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। চলতি মাসে জাতিসংঘ বলে, আইএসের কবল থেকে উদ্ধার করা এলাকাগুলোতে 50টিরও বেশি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এজ জোরে আইএসের দখল করে একটি হাসপাতাল নিয়ন্ত্রণে নিয়েছে সরকারি বাহিনী। শনিবার হাসপাতালটিতে আইএসের হামলায় অন্তত 35 সিরীয় সেনা নিহত হয় বলে জানায় পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। পশ্চিমারা বিশ্ব সমকামী ও প্রাণী অধিকার নিয়ে যতটা উদ্বিগ্ন, গৃহযুদ্ধে বিপর্যস্ত 2,30,00,000 সিরীয়দের নিয়ে ততটা চিন্তিত নয় বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এদিকে সৌদি আরব, তুরস্ক ও কাতারের বিরুদ্ধে সিরীয় বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগ এনে জাতিসংঘে চিঠি দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোর উত্তরাংশে আইএসের সঙ্গে বিদ্রোহী দল আল সাফওয়া ব্রিগেডের সদস্যদের তুমুল লড়াই করতে দেখা যায়। শুক্রবার ধারণ করা এই ফুটেজে বিদ্রোহী যোদ্ধাদের অস্ত্র ও গোলাবারুদ নিয়ে লড়াইয়ের প্রস্তুতি নিতেও দেখা যায়। পরে ইয়ামুল ও জাদের নামের দুটি গ্রাম নিজেদের দখলে নেওয়ার দাবি করে বিদ্রোহী দলটি। এর পাশেই তালবিশে নামের একটি শহরে সরকারি বাহিনী হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে বিদ্রোহীরা। এদিকে পূর্বাঞ্চলীয় দের এজ জোরের আল আসাদ নামের একটি হাসপাতালে শনিবার আইএস হামলা চালিয়ে দখলে নেওয়ার কয়েক ঘন্টা পরই সরকারি বাহিনী তা পুনর্দখলে নিয়েছে। আইএস হাসপাতালটিতে হামলা চালিয়ে কয়েকজন স্বাস্থ্যকর্মীকে জিম্মি করে। পরে রুশ বিমান হামলার সহায়তায় হাসপাতালটি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে এলেও সংঘর্ষে অন্তত ৩৫ সিরীয় সেনা নিহত হয় বলে জানায় ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এ সময় ২০ আইএস সদস্য নিহত হয় বলেও জানিয়েছে সংস্থাটি। তবে জিম্মিদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। দের এজ জোরের অর্ধেকেরও বেশি এলাকা এখনো আইএস এর নিয়ন্ত্রণে রয়েছে। শহরটিতে ২ বছর ধরে প্রায় ২ লাখ বেসামরিক নাগরিককে আইএস অবরুদ্ধ করে রেখেছে বলে জানিয়েছে গণমাধ্যম। দের এজ জোরের নিয়ন্ত্রণে সরকারি বাহিনী অভিযান অব্যাহত রাখলেও সেখানে সক্রিয় আল নুসরা ফ্রন্টের সঙ্গে বিদেশি যোদ্ধাদের অংশগ্রহণ বিষয়টিকে কঠিন করে তুলেছে। তবে শিগগিরই সরকারি সেনারা গুরুত্বপূর্ণ কিছু এলাকা দখলে নেওয়ার আশা করছেন। কয়েকটি কারণে কান্তমান দখলে নেওয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এটি দখলে নিতে পারলে আশপাশের কয়েকটি অঞ্চল আমাদের নিয়ন্ত্রণে আসবে। এখানে আল নুসরার সঙ্গে বিদেশি অনেক যোদ্ধা যোগ দিয়ে হামলা জোরদারের চেষ্টা করছে। তাদের যে কোনো মূল্যে ঠেকাতে হবে। সিরিয়ায় অব্যাহত সংঘাতের জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটির সংবাদ মাধ্যম আনাদোলুর বরাতে আরটি জানায়, পশ্চিমা দেশগুলো প্রাণী ও সমকামীদের অধিকার নিয়ে যতটা উদ্বিগ্ন, গৃহযুদ্ধে বিপর্যস্ত ২,৩০ লাখ সিরীয়দের ব্যাপারে তার ছিটেফোঁটাও নেই বলে মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট। এদিকে সৌদি আরব, তুরস্ক ও কাতারের বিরুদ্ধে সিরীয় বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগ এনে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে চিঠি দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সিরিয়ায় সংঘাত বন্ধে বিভিন্ন উদ্যোগে এই দেশগুলো বাধা সৃষ্টি করছে এমন অভিযোগ এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। রাশিয়ার মস্কোতে একটি কবরস্থানে দুটি শ্রমিক গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও এর সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন আরও অন্তত ২৫ জন। স্থানীয় গণমাধ্যম জানায়, শনিবার শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত খোবানস্কয় কবরস্থান এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে গাড়ি চাপায় প্রাণ হারান বলে জানানো হয়। আঞ্চলিক দ্বন্দ্বকে কেন্দ্র করে দুটি শ্রমিক গ্রুপের অন্তত ২ শতাধিক সদস্যের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত ৫০ জন শ্রমিককে গ্রেফতার করেছে বলে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। শ্রম আইনের বিরোধিতায় লন্ডন ও ফ্রান্সে বিক্ষোভ সমাবেশে ব্যাপক সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ। ইউরোপের শরণার্থী ঢল সামলাতে তুরস্ক ইইউ চুক্তির ফল পেতে শুরু করেছে ইইউ এর দেশগুলো। 2 মাস আগেও ৮,০০০ করে শরণার্থী প্রতি মাসে সমুদ্র পার হয়ে গ্রিসের দ্বীপে পৌঁছত। সেখানে এভাবে ৩০০ অভিবাসী সাগর পাড়ি দিয়েছে। চুক্তি কার্যকরের কারণে এই সংখ্যা কমে এসেছে বলে জানিয়েছে বিবিসি। তবে চুক্তির কিছু বিষয়ে তুরস্ক ও ইইউ এর মতবিরোধের কারণে চুক্তির স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে সংশয়। হাজার হাজার সিরীয় অভিবাসী তুরস্ক থেকে গ্রিসের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ভয়াল সমুদ্র। ফেলে গেছেন তাদের চিহ্ন, ছোট শিশুর শীতের পোশাক, কারো বা পায়ের জুতো। ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব জিনিস মনে করিয়ে দেয় শুধুমাত্র নিজের জীবনটাকে সঙ্গে করে সমুদ্র পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশই ছিল তাদের মূল লক্ষ্য। কিন্তু তুরস্ক ইইউ চুক্তি অনুযায়ী গ্রিসে পৌঁছার পর যখন তাদের আবার তুরস্কেই ফেরত পাঠানো হচ্ছে, তখন কমে এসেছে সাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছার সংখ্যা। তুরস্কের উপকূলীয় গ্রামের অনেকেই এখন খেতে খামারে কাজ করছেন, যারা গ্রিসে যেতে গিয়েও এ চুক্তির কারণে সিদ্ধান্ত বাতিল করেছেন। অনেকেই গ্রিসে যেতে চাইছে কিন্তু পারছে না। অনেকেই যখন গেল তখন আমি যাইনি। তবে এখন আর যেতে পারবো না, কারণ যারা গেছে তাদেরকেই তো ফেরত পাঠানো হচ্ছে।
তুর্কি কোস্টগার্ড সাগরে এখন কঠোর নজরদারি রাখছে। 2 মাস আগেও 8,000 করে মানুষ সাগর পাড়ি দিত, সেখানে মে মাসে এ পর্যন্ত 300 মানুষ সাগর পার হয়ে গ্রিসে পৌঁছেছেন। যারা গ্রিসকে বলকান রাষ্ট্রগুলোতে পৌঁছার রাস্তা হিসেবে ব্যবহার করতে চাইছে তাদেরকেও কাঁটাতারের বেড়া আর সীমান্ত পুলিশের বাধার মুখে দমে যেতে হচ্ছে। গ্রিস থেকে কোথাও যাওয়া এখন অসম্ভব। শুধু তাই নয়, গ্রিসের দ্বীপগুলোতে যারা আশ্রয় নিয়েছে তাদের পক্ষে মূল ভূখণ্ডে পৌঁছানো সম্ভব নয়। এ চুক্তির ফলে তুরস্কে যেসব মানব পাচারকারী অভিবাসীদের নানা পরামর্শ দিয়ে ব্যস্ত দিন পার করত, তারা এখন অলস সময় পার করছে। লাইফ জ্যাকেট বিক্রি হচ্ছে না বলে বিক্রেতাদের ব্যবসাও খারাপ। তুর্কি সরকার কড়া নজরদারি রাখছে শরণার্থীদের উপর। শরণার্থীরা যে শহরে নিবন্ধিত আছে তার বাইরে যেতে পারে না। যদি কাউকে তুরস্ক সীমান্ত থেকে গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে দেখা যায়, পুলিশ তাদের ধরে আবার শরণার্থী শিবিরে পাঠিয়ে দিচ্ছে। তুরস্ক ইইউ চুক্তি অনুযায়ী শরণার্থীদের ঢল কমাতে তুরস্ক আশ্রয় দেবে সিরীয় শরণার্থীদের। বিনিময়ে ইউরোপে ভিসাহীন ভ্রমণের সুযোগ পাবে তুর্কিরা। তুরস্ককেই প্রথম শরণার্থীর ঢল সামলাতে চাপ দিচ্ছে ইইউ, কিন্তু তুরস্ক বলছে তারা এর বেশি করতে পারবে না। ফলে এই বিতর্কিত চুক্তির স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। নিউ ইয়র্কে বর্ণবিদেশী অপরাধের হার প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে উল্লেখ করে প্রবাসী বাঙালি কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার করেছে নিউ ইয়র্ক পুলিশ। সামাজিক সচেতনতায় কমিউনিটি সংযোগ কর্মসূচিতে শুক্রবার নিউ ইয়র্কে পুলিশ ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রবাসী বাঙালিদের সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্টুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শুক্রবার নিউ ইয়র্কের কুইন্সের অ্যাস্টোরিয়ার ক্লাব সনমে সংযোগ কর্মসূচির এক মতবিনিময় সভা হয়। এতে নিউ ইয়র্ক পুলিশের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য রাখেন। অপরাধ মোকাবেলায় একত্রে কাজ করতে পুলিশের সঙ্গে কমিউনিটির যোগাযোগ প্রয়োজন। নিউ ইয়র্ক পুলিশ বিভাগে পর্যাপ্ত বাংলাদেশি কর্মকর্তা নেই। আরো বেশি বাংলাদেশি পুলিশ বিভাগে যোগ দিলে আমরা আপনাদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারব। বর্ণবিদ্বেষী যে কোনো হামলার বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান কর্মকর্তারা। বর্ণবিদ্বেষী হামলা দমনে আমরা প্রত্যেক কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর নিউ ইয়র্ক সিটিতে সর্বোচ্চ প্রায় 11টি হামলার ঘটনা ঘটে, কিন্তু এক বছরে সে চিত্র পাল্টে একটিতে দাঁড়িয়েছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট সুমন শাহিন, চেয়ার লেফটেন্যান্ট শামসুল আলম ও সেক্রেটারি হুমায়ুন কবির অনুষ্ঠানে বক্তব্য রাখেন। মতবিনিময় অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পৃথিবীর নানা প্রান্তে বিভিন্ন ইস্যু নিয়ে বিক্ষোভ হয়েছে। ভারতের ঝাড়খণ্ডে নতুন আবাসন নীতির বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে। কসোভোর সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে দেশটির বিরোধী দলের কয়েক হাজার সমর্থক। অন্যদিকে ব্রিটেন ও ফ্রান্সের শ্রম আইনের বিরোধিতা করে বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভে উত্তাল ফ্রান্সের বিভিন্ন শহরের রাজপথ। সরকারের করা নতুন শ্রম সংস্কার আইন কার্যকর হলে বাড়তে পারে শ্রম ছাঁটাইয়ের সংখ্যা। এই আশঙ্কায় আন্দোলনে নামে হাজার হাজার মানুষ। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে শুরু হয় তুমুল সংঘর্ষ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। লন্ডনে খুচরা ব্যবসায়ীদের কাজের উন্নত পরিবেশ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করে অন্তত 200 ব্যবসায়ী। বিক্ষোভকারীরা তাদের মজুরি বাড়ানোরও দাবি জানায়। এক পর্যায়ে তারা একটি বিপণী বিতানে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। বিক্ষোভ হয়েছে কসোভোর প্রিস্টিনা শহরে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় সরকার ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সার্বের মধ্যে চুক্তির পর সার্ব সম্প্রদায়ের হাতে বেশি ক্ষমতা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে দেশটির বিরোধী দল ও তাদের সমর্থকরা। সমাবেশে বিক্ষোভকারীরা নতুন নির্বাচনেরও দাবি জানায়। এদিকে ভারতের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে সরকারের নতুন আবাসন নীতির বিরোধিতা করে মশাল মিছিল করে বিরোধী দলের সমর্থকরা। এর আগে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাঁচিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শিরিন আক্তার, সময় সংবাদ। 5 নাবিক সহ রাশিয়ার একটি ইয়ট বা হালকা নৌযান আটক করেছে উত্তর কোরিয়া। শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইগোর আগাফনভ বলেন, শুক্রবার দক্ষিণ কোরিয়ার বুসান থেকে রাশিয়ার
ভ্লাদিভস্টকে ফেরার পথে কোনো সতর্কবার্তা ছাড়াই জাপান সাগরের নিরপেক্ষ জলসীমা থেকে তাদের আটক করা হয়। পরে নাবিকসহ ইয়টটি উত্তর পূর্বাঞ্চলীয় কিমচাক বন্দরে নিয়ে যাওয়া হয় বলে রাশিয়াকে জানিয়েছে উত্তর কোরিয়া। এরই মধ্যে পিয়ংইয়ংয়ে রুশ দূতাবাসের পক্ষ থেকে নাবিক ও নৌযানটি ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নাবিকেরা অক্ষত আছেন জানিয়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান ওই রুশ কর্মকর্তা। আটকের ব্যাপারে উত্তর কোরিয়ার ব্যাখ্যা জানার অপেক্ষা করছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় $100 মিলিয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন লাস ভেগাসের ধনকুবের শেলডন অ্যাডেলসন। রিপাবলিকানদের কাছে বড় দাতা হিসেবে পরিচিত ইহুদি ধর্মাবলম্বী অ্যাডেলসনের এই ঘোষণা অনুযায়ী এটি হবে ট্রাম্পের পাওয়া এই পর্যন্ত সবচেয়ে বড় চাঁদা। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে এই অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেন অ্যাডেলসন। রিপাবলিকানদের একাধিক নেতাও বিষয়টি জানেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ট্রাম্পের জয়ের সম্ভাবনা বাড়াতেই অ্যাডেলসনের এই অর্থ সাহায্য বলে জানিয়েছে গণমাধ্যম। এদিকে সরকারের রাজস্ব বিভাগ অনুসন্ধান চালালেও আপাতত আয়কর প্রকাশের ইচ্ছে নেই বলে জানিয়েছেন বিলিয়নিয়ার ডোনাল্ড ট্রাম্প। এবিসি টেলিভিশনের প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন। এদিকে শ্রমিকদের অবসর ভাতা বাদ দেওয়ার ব্যাপারে কয়লা কোম্পানির ঘোষণার সমালোচনা করেছেন ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। শনিবার কয়লা খনি সমৃদ্ধ দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য কেন্টাকিতে প্রচারণায় গিয়ে শ্রমিক অধিকারের বিষয়ে কথা বলেন ভারমন্টের সিনেটর। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। রিয়েলিটি শো ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় জয়ের মুকুট ছিনিয়ে নিলেন ইউক্রেনের শিল্পী জামালা। ভেনেজুয়েলায় কোনো কারখানায় উৎপাদন বন্ধ করা হলে সেই কারখানা জব্দ করার পাশাপাশি এর মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শনিবার রাজধানী কারাকাস এক সভায় তিনি একথা বলেন। দেশের মারাত্মক অর্থনৈতিক সংকট নিরসনে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। এর আগে শুক্রবার ওপেকভুক্ত কয়েকটি দেশ ও যুক্তরাষ্ট্র তার বামপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে অভিযোগ করে দেশ জুড়ে 60 দিনের জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট মাদুরো। বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় তেল সমৃদ্ধ দেশটিতে খাদ্য, ওষুধ, জ্বালানি ও বিদ্যুৎ সংকট সহ চরম অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে। এদিকে একই দিন কারফিউ উপেক্ষা করে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিরোধী দলের সমর্থকরা। সমাবেশে বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগের দাবি জানায়। নাইজেরিয়া ও পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল নির্ধারণে আলোচনায় বসেছে আফ্রিকার কয়েকটি দেশ। শনিবার নাইজেরিয়ার রাজধানী আবুজায় প্রতিবেশী চাঁদ, নাইজার, বেনিন ও ক্যামেরুনের নেতাদের সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ, ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ফিলিপ হ্যামন্ড ও যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন যোগ দেন। বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ের সহযোগিতার আশ্বাস দেন পশ্চিমা নেতারা। প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা পেলে শিগগিরই বোকো হারামকে পরাজিত করা সম্ভব বলে জানান নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদু বুহারি। যুক্তরাজ্য জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াইয়ে নাইজেরিয়াকে $40 মিলিয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে। 2014 সালে বোকো হারাম 200 স্কুল ছাত্রীকে অপহরণের পর নাইজেরিয়া সরকার বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ে। 2015 সালের শেষ 3 মাসে ইসরায়েলিদের হাতে অন্তত 25 ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। শনিবার সংস্থাটির প্রকাশিত এখন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষের মধ্যে পড়ে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় এসব শিশু প্রাণ হারায় বলেও দাবি করে সংস্থাটি। এছাড়াও ওই 3 মাসের সংঘর্ষে অন্তত 1300 ফিলিস্তিনি শিশু আহত হয়েছে বলেও জানায় তারা। সংস্থাটি আরও জানায় এই সময়টিতে অন্তত 450 ফিলিস্তিনি শিশুকে আটক করে ইসরায়েলি বাহিনী, যা গত 7 বছরের সর্বোচ্চ বলেও জানায় তারা। আটককৃত শিশুদের সবার বয়স 12 থেকে 17 এর মধ্যে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। মিশরে 51 নাগরিককে 2 বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দণ্ডপ্রাপ্তরা সৌদি আরবের কাছে দুটি দ্বীপে হস্তান্তর বিরোধিতাকারী বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। অবৈধভাবে বিক্ষোভ করে রাষ্ট্রীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের এই দণ্ড দেওয়া হয়েছে। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে বলে জানিয়েছেন দণ্ডপ্রাপ্তদের আইনজীবীরা। গেল মাসে সৌদি বাদশার মিশন সফরের পরপরই তিরান ও সানাফির নামের দুটি দ্বীপ সৌদি আরবের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয় মিশর। এর পরপরই বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ জনগণ। বিক্ষোভকারীদের অভিযোগ, দ্বীপ দুটি সৌদি আরবের কাছে বিক্রি করে দিচ্ছে সরকার।
নিরাপত্তা বাহিনীর কঠোর হাতে বিক্ষোভ দমন করে এবং কয়েকশো নাগরিককে আটক করে। যদিও মিশর সরকার বলছে 1950 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় রক্ষণাবেক্ষণের জন্য দ্বীপগুলো মিশরের কাছে প্রদান করে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের টেক্সাসে সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত ও 40 জনের বেশি মানুষ আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে শনিবার লারেদো শহর থেকে 35 মাইল উত্তরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ক্যাসিনোর সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 7 জন নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে পুলিশ। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত বাসের চালক সহ অন্তত 44 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। দুর্ঘটনার পর ওই সড়কে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ রাখা হয়। চীনে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 26 জন। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের চংকিংয়ে একটি বাসের সঙ্গে ক্লোরোমিথেন বহনকারী ট্যাঙ্কারের ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে চংকিংয়ের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন দুর্ঘটনার পর ট্যাঙ্কার থেকে ক্লোরোমিথেন নির্গত হয়নি। এদিকে ভারতের অন্ধ্রপ্রদেশে একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে 7 জন নিহত হয়েছেন। অন্ধ্রপ্রদেশের গুন্টুরে একটি বহুতল বিপণী বিতান নির্মাণে কাজ করছিলেন 8 শ্রমিক। শনিবার রাতে 30 ফুট গভীর গর্ত খোঁড়া হলে হঠাৎই ভূমি ধসে দেয়াল শ্রমিকদের উপর পড়লে তারা আটকা পড়ে যায়। ওই শ্রমিকরা চাপা পড়ে নাকি শ্বাসরুদ্ধ নিহত হয়েছেন তা এখনও জানা যায়নি। উদ্ধার কাজ পর্যবেক্ষণে অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ভারতের উত্তরপ্রদেশের একটি অফিস ভবনে অগ্নিকাণ্ডে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। শনিবার রাজধানী নয়াদিল্লির অদূরে গাজিয়াবাদ শহরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অফিসের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে শর্ট সার্কিটের কারণেই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে আগুন লাগার পরপরই তা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। এ সময় আগুন নেভাতে গিয়ে এক ফায়ার সার্ভিস কর্মী ও আটকে পড়া থেকে পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে। আহত সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারতের মহারাষ্ট্রে তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। শনিবার রাজ্যের পশ্চিমাঞ্চলে বিভিন্ন শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 45 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা নাগপুরে। দাবদাহ থেকে বাঁচতে সেখানকার মানুষকে বাইরে বের হতে হচ্ছে ছাতা নেওয়ার পাশাপাশি কাপড় দিয়ে নাক ও মুখ ঢেকে। তারপরও যেন কোনোভাবেই রেহাই মিলছে না সূর্যের তাপ থেকে। দেশটিতে এবছর দাবদাহে কেবল গত এপ্রিলে প্রাণ হারিয়েছেন 1.5 শতাধিক। প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়ায় এর থেকে সৃষ্ট এল নিনোর প্রভাবেই এই দাবদাহের সৃষ্টি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আগামী আরও কয়েকদিন এই দাবদাহ অব্যাহত থাকবে বলে দেশটির আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে নৌকাডুবিতে অন্তত 20 জন নিখোঁজ হয়েছেন। এদের বেশিরভাগই আর বেঁচে নেই বলে আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। শনিবার রাতে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান অতিরিক্ত যাত্রী বোঝাই করে নৌকাটি নদীর এক পার থেকে অন্য পারে যাত্রী পারাপার করছিল। এ সময় অপর দিক থেকে আসা একটি ট্রলারের ধাক্কায় ডুবে যায় নৌকাটি। এদিকে নিখোঁজ যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার অনেক পরে উদ্ধার কাজ শুরু হয় বলে অভিযোগ নিখোঁজদের স্বজনদের। সংবাদ প্রতিবেদনের সরকারি নথিপত্রের তথ্য বিকৃত করে উপস্থাপনের অভিযোগে ভারতে এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভারতীয় গণমাধ্যম জানায়, গত মার্চে সংবাদপত্র মিলি গ্যাজেটে পুষ্প শর্মা নামের ওই সাংবাদিক ভারতে মুসলিমদের যোগ ব্যায়ামের শিক্ষক হিসেবে বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞার ব্যাপারটি উল্লেখ করেছিলেন। তবে তার বিরুদ্ধে অভিযোগ তিনি তথ্য বিকৃত করে মুসলিমরা যোগ ব্যায়ামের শিক্ষক হতে পারবেন না বলে প্রতিবেদনে লিখেছিলেন। এই অভিযোগ অস্বীকার করে পুষ্প শর্মা জানান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি করতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পত্রিকাটির সম্পাদক জাফরুল ইসলাম খান বলেন, এর মাধ্যমে সরকার সংবাদপত্র ও বাক স্বাধীনতার কণ্ঠরোধের চেষ্টা করছে।
तो मैंने उनसे एक्सपेंसेस मांगे कितने खर्च। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় এয়ার শো চলাকালে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। শনিবার জর্জিয়ার ডেকাপ পিচোট্রি বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, পাইলট চক্রাকারে ঘুরে কসরত প্রদর্শনের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে ওই দুর্ঘটনা ঘটে। বিমানতে একজন পাইলট ছাড়া আর কেউ ছিল না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এই ঘটনার পর নিহত পাইলট ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জননিরাপত্তা বিভাগ কর্তৃপক্ষ। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মর্যাদাপূর্ণ ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা 2016-এ চ্যাম্পিয়ন হয়েছেন ইউক্রেনের শিল্পী জামালা। সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত এবারের আসরে 534 পয়েন্ট পেয়ে বিজয়ী হন তিনি। এছাড়াও এবারের প্রতিযোগিতায় 511 পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে অস্ট্রেলিয়া এবং 491 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করেছে শুরু থেকেই এবারের আসরের অন্যতম ফেভারিট হিসেবে থাকা রাশিয়া। ইউক্রেন থেকে তাতার্স উপজাতিকে বিতাড়িত করার প্রেক্ষাপট নিয়ে রচিত 1944 গানটি গেয়ে ফাইনালে জয়ের মুকুট ছিনিয়ে নেন ইউরোভিশনে প্রথম ক্রিমীয় তাতার হিসেবে অংশ নেয়া জামালা। ইউরোভিশন সং কন্টেস্ট 2016 এর বিজয়ী হিসেবে ইউক্রেনীয় শিল্পী জামালার নাম ঘোষণা করতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন হলে উপস্থিত তার নিজ দেশের সমর্থক সহ পুরো হলরুমের হাজার হাজার দর্শক। অস্ট্রেলিয়া আর রাশিয়াকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হতে পারায় তাই স্বভাবতই জামালার চোখে মুখে ছিল উচ্ছ্বাস, ছিল ইউরোপ তথা গোটা বিশ্বজয়ের আনন্দ। 1944 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়া থেকে তাতার্স উপজাতিকে বের করে দেওয়ার প্রেক্ষাপট নিয়ে রচিত 1944 গানটি জামালাকে এনে দেয় বিজয়ের মুকুট। সেই সঙ্গে প্রথম ক্রিমীয় তাতার হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার বিরল সম্মানও অর্জন করেন এই ইউক্রেনীয় জ্যাজ শিল্পী। এছাড়াও এবারের আসরের প্রথম থেকেই চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রাশিয়ার পক্ষে বাজিকররা সবচেয়ে বেশি বাজি ধরলেও প্রতিযোগিতায় তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় রুশ শিল্পী সের্গেই লাজারেভকে। আর প্রতিযোগিতায় রানার্স আপ হিসেবে কৃতিত্ব অর্জন করেন অস্ট্রেলীয় শিল্পী ডেমি ইম। ফাইনাল শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অকুণ্ঠ সমর্থনের জন্য দর্শক শ্রোতা সেই সঙ্গে আয়োজকদের ধন্যবাদ জানান জামালা। বিশ্বব্যাপী দর্শক শ্রোতাদের যে সমর্থন ও প্রশংসা পেয়েছি তা আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ স্টকহোম এত অসাধারণ একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই প্রতিযোগিতার সকল আয়োজক ও অংশগ্রহণকারীদের। আমি শুধু একটা কথাই বলবো, যদি গান গাইতে চান তবে গানের মাধ্যমে সত্যকে তুলে ধরার চেষ্টা করুন। অবশ্যই তা শ্রোতাদের মন ছুবে। গত আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সুইডেনের রাজধানী স্টকহোমের এরিকসন গ্লোব সেন্টারে আয়োজন করা হয় এবারের ফাইনাল আসর। আর এতে অংশ নেয় দুটি সেমিফাইনাল থেকে উত্তীর্ণ 20টি সহ স্বাগতিক সুইডেন ও বিগ ফাইভ খ্যাত আরো 5টি দেশ। ফাইনালকে আরো আকর্ষণীয় করে তুলতে এতে নিজের সম্পূর্ণ নতুন একটি গান পরিবেশন করেন মার্কিন পপ শিল্পী জাস্টিন টিম্বারলেক। আর টেলিভিশনের কল্যাণে জাঁকজমকপূর্ণ ইউরোভিশন সং কন্টেস্ট 2016 এর ফাইনালটি উপভোগ করেন বিশ্বব্যাপী প্রায় 20 কোটিরও বেশি দর্শক। অন্যয় কর্মকার, সময় সংবাদ। হলিউড বলিউড সহ বিশ্ববাসীর নজর যখন কান ফিল্ম ফেস্টিভ্যালের দিকে, তখন ফিলিস্তিনের গাজায় আয়োজন করা হয়েছে কান ফেস্টিভ্যালের অনুরূপ ভিন্নধর্মী হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যাল। ইসরায়েলি আগ্রাসনের শিকার গাজা অধিবাসীদের জীবনে এক টুকরো বিনোদন এনে দেয়াই এই উৎসবের মূল উদ্দেশ্য। এবছর দ্বিতীয়বারের মতো গাজায় এই উৎসব আয়োজন করা হলো। আয়োজকরা বলছেন, এই উৎসবের কারণে হয়তো গাজাবাসী অল্প সময়ের জন্য হলেও তাদের দুঃখ কষ্ট ভুলে শান্তি অনুভব করতে পারবেন। 4 দিন ধরে চলা এবারের ফিল্ম ফেস্টিভ্যালে 70টি চলচ্চিত্র প্রদর্শিত হবে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। অ্যাংরি বার্ডস স্মার্টফোন গেমসগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় এই গেমসটি খেলেনি এমন কাউকে খুঁজে পাওয়া সত্যিই কঠিন। আর সেই সব অ্যাংরি বার্ডস প্রেমীদের জন্য সুখবর, এবার এই গেমসটিকে নিয়ে 3D অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাণ করেছে গেমসটির নির্মাতা প্রতিষ্ঠান রোভিউ এন্টারটেইনমেন্ট ও সনি পিকচার্স। চলুন দেখে আসি কেমন হতে যাচ্ছে গেমস থেকে চলচ্চিত্রে রূপান্তরিত এই অ্যানিমেশন ছবিটি। অ্যাংরি বার্ডস গেমসের বিভিন্ন অবয়বের পাখিগুলো আসলেই কেন এত রাগী, সেটি এবার দর্শকরা আবিষ্কার করবেন দ্য অ্যাংরি বার্ডস মুভি নামে এই ছবিটিতে।
পাখির রাজ্য একটি দ্বীপে বেশ সুখে শান্তিতেই এক একটি দিন পার করছিল নানা প্রকৃতি আর আকৃতির বাহারি পাখিগুলো। হঠাৎই সেখানে আগমন ঘটে রহস্যময় কিছু সবুজ শূকরের। কি তাদের উদ্দেশ্য? কেনই বা তারা এসেছে এই পাখির রাজ্যে? প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার দায়িত্ব এসে পড়ে অ্যাংরি বার্ডসের 3 জনপ্রিয় পাখি রেড, চাক আর বোম্বের উপর। আর এভাবেই রহস্য আর মজার মজার সব ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে দ্য অ্যাংরি বার্ডস মুভি ছবির কাহিনী। ছবিটির অন্যতম আকর্ষণ এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা অস্কার জয়ী শন পেন। এছাড়াও এর বিভিন্ন চরিত্রে আরো কণ্ঠ দিয়েছেন ড্যানি ম্যাকব্রাইড, জশ গ্যাড, জেসন সুডেকিস সহ জনপ্রিয় সব তারকারা। মাত্র 8 কোটি মার্কিন ডলারে নির্মিত স্বল্প বাজেটের এই অ্যানিমেশন চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন ফার্গাল রেইলি এবং ক্লে কেইটিস। রোভিও এন্টারটেইনমেন্ট ও সনি পিকচার্সের যৌথ প্রযোজনায় এবং কলাম্বিয়া পিকচার্সের পরিবেশনায় দ্য অ্যাংরি বার্ডস মুভি চলচ্চিত্রটি বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী 20 মে। অময় কর্মকার, সময় সংবাদ। চেক প্রজাতন্ত্রের প্রাগে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী প্রতিযোগিতা ব্যাটল অফ দ্য নেশন। মধ্যযুগের যুদ্ধের অনুরূপে এই ব্যাটল অফ দ্য নেশনের আয়োজন করা হয়। এবছর 8মবারের মতো আয়োজিত ব্যতিক্রমী এই প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা। এবারের প্রতিযোগিতায় জয়ের মুকুটটি ছিনিয়ে নিয়েছে রাশিয়ার যোদ্ধারা। প্রস্তুত রণক্ষেত্র, যুদ্ধের পোশাক ও সমরাস্ত্র নিয়ে প্রস্তুত যোদ্ধারাও। তাই তো যুদ্ধ শুরুর আগে নিজ নিজ দেশের পতাকা উড়িয়ে নিজেদের দাপুটে উপস্থিতির জানান দিল তারা। তবে এটি মধ্যযুগের সত্যিকারের কোনো যুদ্ধক্ষেত্র নয়। প্রাগে আয়োজিত ব্যাটল অফ দ্য নেশন প্রতিযোগিতার দৃশ্য এটি। প্রতিযোগিতায় ব্যবহার করা হয়েছে তলোয়ার, কুঠার সহ যুদ্ধে ব্যবহৃত প্রায় সব ধরনের অস্ত্র। তবে এসব অস্ত্র মোটেই ধারালো নয়। তারপরও যেন কেউ আঘাত না পায় সেদিকে সতর্ক দৃষ্টি ছিল রেফারির। এই প্রতিযোগিতাটি দেখতে যতটা বিপজ্জনক মনে হয় আসলে ততটা নয়। এই খেলায় কেউ আহত হলেও তা সকার ও আইসি হকির সঙ্গে তুলনীয়। এবছরের আয়োজনটি অন্যান্য বছরের তুলনায় আরো বড় করে করা হয়েছে। এটা খুবই মজার ও রোমাঞ্চকর একটি খেলা। এবছর প্রাগে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়েছে আমেরিকা, ব্রাজিল, জাপান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ বিশ্বের নানা প্রান্ত থেকে আসা 35টি দেশের 700 প্রতিযোগী। তাদের পরনে প্রতিটি পোশাকের ওজন ছিল প্রায় 20 কিলোগ্রাম। আর ঐতিহাসিক পোশাকের মতো দেখতে প্রতিটি পোশাক তৈরিতে খরচ হয়েছে কয়েক হাজার ইউরো। 2009 সালে ইউক্রেনের প্রথম এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবছর চূড়ান্ত পর্বে কঠিন লড়াইয়ের পর ইউক্রেনকে হারিয়ে জয়ী হয় রাশিয়া। শিরিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ইরাকে চলমান রাজনৈতিক অস্থিরতা জঙ্গিবাদকে আরও উস্কে দিতে পারে হুঁশিয়ারি আবাদির। টিকরিতে আইএসের শীর্ষ এক নেতা নিহত। সিরিয়ায় আইএসের দখল করা একটি হাসপাতাল সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে। বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগে সৌদি, তুরস্ক ও কাতারের বিরুদ্ধে জাতিসংঘে আসাদ সরকারের চিঠি। আঙ্কারা ইইউ চুক্তি কার্যকরের ফলে কমেছে সাগর পাড়ি দিয়ে শরণার্থীদের গ্রিসে প্রবেশের সংখ্যা। তবে মতবিরোধ থাকায় চুক্তির ভবিষ্যৎ নিয়ে সংশয়। এবং নিউ ইয়র্কে বর্ণবিদ্বেষী অপরাধ প্রবণতা কমে আসার দাবি পুলিশের। প্রবাসী বাঙালি কমিউনিটির যে কোনো সমস্যা সমাধানে পাশে থাকার অঙ্গীকার। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।